পেছনে ফিরে কয়েক সেকেন্ড চুপ করে থেকে শব্দখানা ভালো করে শুনলেন। এই হাসির শব্দ তার ছেলের, সত্যি তার ছেলের। অনেক বছর হলো এমন করে হাসে না আনান। আজ অনেক বছর পর শুনলেন ছেলের এমন হাসির শব্দ। দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে রুমে ফিরলেন। আজ আর ঘুম হবে না, আজ পুরো রাত শাহানার সাথে গল্প করবেন। ছেলের ছোট থেকে বড় হওয়ার গল্প, কঠোর থেকে নরম হওয়ার গল্প। স্টাডি রুমে মুখোমুখি বসে আছে মাহবুব সাহেব আর আনান। আনান শুরু থেকে এই অবধি ঘটে যাওয়া সব ঘটনা মাহবুব সাহেবকে জানালেন। তার সাথে দূরের আঁকা স্কেচ বুকটাও দেখালো। মাহবুব সাহেব সবটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। আনান বাবার মুখ চেয়ে আছে, কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় সে। মাহবুব সাহেব চশমা খুলে টেবিলের উপর রেখে সোজা হয়ে বসলো। লম্বা লম্বা শ্বাস টেনে আনানকে উদ্দেশ্য করে বলল, আপাতত তুর্কি নিয়ে শিফট করা উচিত হবে না। নির্বাচন শেষ অবধি এইখানে থাকতে হবে। আনান মাথা নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু আমি যা জানতে চাইছি সেটা বলো। মাহবুব সাহেব চিন্তিত গলায় বলল, আকরাম নিখোঁজ, ওর খোঁজ করেছিলে? কিসের খোঁজ? আকরাম হাসানকে তো আনানি উঠিয়ে নিয়েছে। তাও বাবার প্রশ্নের উত্তরে বলল। খোঁজ চলছে। মাহবুব সাহেব মুচকি হেসে বলল, খোঁজ জারি রাখো। আর রইল চতুর্থ ব্যক্তির কথা। আমি যদি ভুল না হই, আগের হিস্ট্রি মোতাবেক চতুর্থ ব্যক্তি আর কেউ না, মন্ত্রী সাহেবের পার্সোনাল ডাক্তার মোহাম্মদ শেখ, যাকে ডাক্তার শেখ বলা হয়। তোর অবশ্য চেনার কথা। মন্ত্রী সাহেবের হার্ট সার্জারির সময় সেও টিমে ছিল। বাবার কথায় আনান সবটা মেলাতে শুরু করে। আকরাম এহসান, ইব্রাহিম খন্দকার, এনামুল হক আর মোহাম্মদ শেখ, এই চারজন মেডিকেল কলেজ থেকে একসাথে পড়ালেখা থেকে শুরু করে এই অবধি। ইব্রাহিম খন্দকার মারা যাওয়ার পরও কিছু সময়ের জন্য তাদের একসাথে দেখা যায়। তবে হ্যাঁ, মোহাম্মদ শেখ প্রথম থেকেই আলাদা হসপিটাল জয়েন করেছিল। আমাদের হসপিটালে থাকা অবস্থায় বছরে একবার ওদের রিইউনিয়ন হতো। এর পরের ঘটনা আর স্মরণে নেই, থাকার কথাও না। এনামুল হককে বের করে দেওয়ার পর বাকি দুইজন রিজাইন দিয়ে বেরিয়ে পড়ে। আরেকটা কথা আনান। বাবার কথায় আনান বলল, হ্যাঁ বলো। বাকি দুইজনকে যতটা সহজভাবে নিয়েছ কিংবা নিচ্ছ, ডাক্তার শেখ অতটা সহজভাবে দেখো না। মন্ত্রীর পার্সোনাল ডাক্তার বলে কথা। এতটা বছরের রাজনীতি যে শিখেনি এমনটা নয়। আনান মুচকি হেসে বলল। ওকে বাবা, এখন তাহলে উঠি। মাহবুব সাহেব মাথা নাড়ালেন। আনান ফটাফট বেরিয়ে পড়ল। ছেলের যাওয়ার পানে চেয়ে হাসলেন মাহবুব সাহেব। তিনি ভালো করেই বুঝতে পেরেছেন আকরাম হাসান নিখোঁজ হওয়ার পেছনে তার ছেলের হাত। তবে এই ভেবে অবাক হলেন তার ছেলে এত দূর অবধি এগিয়ে গেছে। তুর্কি দেখতে এসেছে শাহেদ, সাথে তুরের পছন্দের স্নেক্সও নিয়ে এসেছে। তুর এক কথায় আনন্দে আত্মহারা। অনেকদিন পর শাহেদকে পেয়ে গল্প জুড়ে দিয়েছে সে। এদিকে আনান কাউচে বসা, তার সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে। তুর কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা শাহেদ ভাই, তুমি কতটুকু পড়ালেখা করেছো? তুরের এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল। হঠাৎ এই প্রশ্ন? তুর মুখে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আরে বেশি পড়ালেখা করলে ভালো চাকরি হয় তাই। তুরের এহেন কথায় আনান নজর ঘুরিয়ে তাকায়। আমার তো ভালো চাকরি আছে বোন। তুর নাকচ করে বলল, ভালো চাকরি? এটাকে ভালো বলো? একজন সারাক্ষণ অকর্মার মতো হ্যালো শাহেদ এইটা করো, হ্যালো শাহেদ ওইটা করো এইসব বলে বেড়ায়, তুমিও সারাক্ষণ তার কথা শুনে বেড়াও। এটা চাকরি হলো? সকাল নেই রাত নেই, সারাক্ষণ তোমাকে দিয়ে কাজ করায়। বেতন দেয় ঠিক মতো? নাকি বিয়ে যেভাবে কিপটামো করে করেছে, বেতন দেওয়ার বেলায়ও সেইভাবে কিপটামো করে? শোনো, একটা কথা বলি, এইসব তাবিজ কবজ নান রুটির পেছনে না ঘুরে একটা ভালো চাকরি দেখো। এতে ভালো বেতন পাবে, সাথে একটা বিয়েও করতে পারবে। এইভাবে চলতে থাকলে তোমার কপালে বউ জুটবে না। তুরের কথা শুনে শাহেদের চেহারার রং বদলে গেছে। শাহেদ ভয়ে ভয়ে ঢোক গিলে আনানের দিকে তাকায়। এদিকে আনানের চোখ খুলে পড়ার জোগাড়। অকর্মা, কিপটে, বেতন দেয় না, তাবিজ কবজ নান রুটি। আনান রে, তোর বাইরের কেউ লাগবে না, তোর ঘরের বউটাই বদনাম করে তোর নাম ডোবাবে। শাহেদ আনানের মুখভঙ্গি দেখে জোরপূর্বক হেসে বলল, স্যার আমি আজ উঠি।
আমার কাজ পড়ে গেছে। তুর নাকচ করে বলল। কিসের কাজ? বসো, আরো কথা আছে। শাহেদ অবাক চিত্তে বলে, আরও কথা? থাক বোন, আর কথার দরকার নাই, আমি আসি। শাহেদ এক প্রকার দৌড়ে বেরিয়ে পড়ল। যাব বাবা, চলে গেল। আনান ল্যাপটপ শাটডাউন করে তুরের পাশে বসলো। তুর আগ্রহ নিয়ে বলে, দেখেছেন শাহেদ ভাই কেমন তাড়াহুড়ো করে চলে গেছে? নিশ্চয়ই আপনি আবার কোনো কাজ দিয়েছেন। আনান মাথা নেড়ে বলে, আমার কাজ দিতে হয়নি, তোমার কথার ভয় পালিয়েছে। হায়, তুমি বউ হয়ে বরের বদনাম করছো, শাহেদ বেচারা নিতে পারেনি। বদনাম কই, যা সত্যি সেটাই বলেছি। আমি কিপ্টে অকর্মা, বেতন দেই না, তাবিজ কবজ নান রুটি, ফালতু চাকরি করে, এই সব বদনাম নয়? তুর ঘন ঘন মাথা নেড়ে বলল, না, মোটেও না। আপনি কিপ্টে কথাটা সত্য, আপনি কিপ্টে কথাটা সত্য। অকর্মা কারণ সারাক্ষণ সবাইকে দিয়ে কাজ করান, তাবিজ কবজ নান রুটি, এটা আপনার 3 কিলোমিটার নাম। আর রইল চাকরির কথা, এইটা কোনো চাকরি হলো? শাহেদ ভাইকে দেখেছেন, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, বিয়ে দেয়া মুশকিল হয়ে যাবে। সেধে যৌতুক দিলেও কেউ নেবে না বেচারাকে। তুরের কথা শুনে আনান মুখ টিপে হাসলো। বলল, ঠিক আছে ঠিক আছে, ওর পার্লার, স্কিন কেয়ার করা থেকে শুরু করে বিয়ে অবধি সব খরচ আমি দেব। এবার খুশি? তুর ভাবুক হয়ে বলল, দেখা গেল পার্লারেও আপনি শান্তি দিচ্ছেন না। একটা কথা কি জানেন, শাহেদ ভাই মেয়ে হলে আপনার জন্য পারফেক্ট হতো, একদম মেড ফর ইচ আদার টাইপ। তুরের কথা শুনে আনান কাশতে শুরু করে। শেষমেশ শাহেদ। এদিকে তুর হাসছে, হানানের চেহারা দেখার মতো হয়ে গেছে। কালে কালে বউ আরো কত কি বলবে আল্লাহই জানে। আপাতত এতটুকু হজম করায় ব্যস্ত সে। আজ হাসপাতালে একটা সার্জারি অ্যাটেন্ড করেছে আনান। সেখান থেকে সোজা মন্ত্রীর বাড়ি। মন্ত্রীমশাই আগ্রহ নিয়েই আনানকে বসালেন। আনান মন্ত্রীমশাইয়ের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করে বেরিয়ে পড়ল। এইদিকে মোহাম্মদ শেখের পুরো হিস্ট্রি নিয়ে বসে আছে নাবিদ। আনান দেরি করলো না, খবর পাওয়া মাত্র বেরিয়ে পড়ে। নুসাইবের দিনকাল ভালো না গেলেও খুব একটা খারাপ যাচ্ছে না। আনানের কথা মতো সে 24 ঘন্টা বাবার সাথে ছায়ার মতো লেগে আছে। এনামুল হকের একটা ভুলের অপেক্ষায় সে। সোহেল আর মোহিত টর্চার সেলে বসে আছে, মিনিট 2 পর পর নিজেদের জায়গা বদল করছে। অবশ্য তারা কিং স্যারের আদেশ পেয়ে এই টর্চার সেলে এসেছে। ফাদার জারেড হত্যায় 2 জন সাসপেক্ট। সিসিটিভি ফুটেজ আর ইনফরমেশন মোতাবেক ফাদার জারেড মারা যাওয়ার 2 দিন আগে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী 2 জন বদলে যায়। একজন হলে ব্যাপারটা ভিন্ন ছিল, একই সময়ে 2 জন একসাথে চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা ভাবাচ্ছিল আনানকে। পরে মাদার ক্রিস্টোফার থেকে জানা যায় আগের 2 জন অসুস্থতার কথা বলেই বেরিয়ে গেছে। ব্যাপারটা ঠিক তখনই পরিষ্কার হয়। এর পরিপ্রেক্ষিতেই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী 2 জনকে তুলে আনা হয়। আপাতত টর্চার সেলেই হাত পা বেঁধে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে প্রতি 5 মিনিট পর পর তাদের শরীরে দাগ কাটা হচ্ছে। 2 জনের শরীর থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, তাও মুখ থেকে কথা বের হচ্ছিল না। শেষে মোহিত হামি দিতে দিতে হাত ছাড়ে। গলার আওয়াজে পেয়ে বাইরে থেকে দৌড়ে এলো 2 জন গার্ড। মোহিত হামি দিয়েই বলল, 1 ঘন্টা পেরিয়েছে, ব্যাপারটা ততটা খারাপ লাগছে না, কিন্তু যতবার মনে পড়ছে 1 ঘন্টায় 60 মিনিট, ততবার ইগো হার্ট হচ্ছে। এক কাজ করো। গার্ড 2 জন একসাথে বলে ওঠে, ইগো স্যাটিসফ্যাকশনের জন্য দেশি গুঁড়োমরিচ নিয়ে আসো। উল্টো ঝুলিয়ে রাখা বাদর দুটোকে দেখছো? গার্ডগুলো রক্তাক্ত 2 ব্যক্তির দিকে তাকিয়ে মাথা নাড়ালো। এই দুটোকে ভালো করে মেরিনেট করার জন্য ঠিক যতটুকু মরিচ প্রয়োজন ততটুকুই আনবে, কম হলে আগে তোমাকে মেরিনেট করব, বুঝতে পেরেছো? বলেই 2 জন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো। সোহেল পানির বোতল হাতে নিয়ে হাসছে। মোহিতের এই পাগলামির জন্য সবগুলো গার্ড কম বেশি ভয় পায়। যদিও মোহিত হেসে কথা বলে, কিন্তু তার কথা আর কাজের ধরন পুরোই ভিন্ন ধারার। রিয়াকশনের সাথে অ্যাকশনের বড্ড অমিল। ফাদার জার্ডের ফিউনারেল শেষ হতেই মাদার ক্রিস্টোফার ম্যাথিউকে ডেকে পাঠায়। ফাদার জার্ডের রেখে যাওয়া সয় সম্পত্তি ম্যাথিউকে বুঝিয়ে দিলেন, সাথে তার উইল করে যাওয়া সম্পদের কথাও জানালেন। সবশেষে ম্যাথিউর একটাই প্রশ্ন, মাদার ক্রিস্টোফার, আমার বাবাকে কেন খুন করা হয়েছে? মাদার ক্রিস্টোফার মুচকি হেসে ম্যাথিউর মাথায় হাত বুলিয়ে বলল, হয়তো ফাদার জারেড এমন কিছু জেনে ফেলেছে যা জানা আদেও তার উচিত ছিল না।
তবে আমি হলফ করে বলতে পারি উনি কারো না কারো জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তুর ঘুমিয়ে পড়ার পরপরই আনান বেরিয়ে পড়ল। সিক্রেট ভিলায় পৌঁছে হাতের কাজ শেষ করে তবেই ফিরল। সেই হাতের কাজের বদৌলতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী দুজন আনানের পরিষদের নৈশভোজ হয়ে গেছে। মোহিত মাথায় হাত দিয়ে ঝিলের ধারে বসে আছে, শায়দ ভ্রুকুচকে তাকিয়ে আছে। মোহিত হা হুতাশ করে বলল, দেখছিস কত কষ্ট করে এদের মুখ থেকে কথা বের করেছি। আর স্যার কি করলো? মেরিনেট করা বানর দুটোকে কোমরের হাতে ছেড়ে দিয়েছে। ভেরি ব্যাড। সোহেল বিরক্তে চোখ মুখ কুচকে বলল, এখন কি কুমিরের সাথে রসমালাই এনে দিব? গুড আইডিয়া। ওদের হয়তো ঝাল লাগছে। শাহেদ দাঁতে দাঁত চেপে স্টিভের দিকে তাকালো। স্টিভ আর সোহেল মিলে মোহিতের দুই বাহু চেপে ধরে ভিলার ভেতরে নিয়ে গেল। শাহেদ জিলের গেট লক করে নিজেও ফিরে গেল। এদের এত ভয়ানক মৃত্যু দিয়েছে, না জানি আকরাম হাসানকে কি করে। সে চিন্তায় অস্থির শাহেদ। আনান বাড়ি ফিরে শাওয়ার নিয়ে তবে বিছানায় গেল। এদিকে তুর পোলার বেয়াটার উপর হাত পা তুলে বেঘরে ঘুমোচ্ছে। ক্লান্ত চোখে তাকিয়ে হাসলো আনান। এই আদরে মোড়ানো আদরিনীর জন্য সবার বিরুদ্ধে যেতেও দ্বিমত করবে না সে। না জানি এই চঞ্চলা স্বভাবের মেয়েটাতে কি আছে। মাথায় হাত বুলিয়ে চুমু উঠল কপালে, গালে ঠোঁটে চোখে আদর মাখিয়ে বাহুবন্ধনে আবদ্ধ করে চোখ বুঝে নিল। পড়ালেখা ক্যারিয়ার নিয়ে এত বছর পেরুলো, কোথাও কোনো রমণী তার চোখে কিংবা মনে আটকালো না। তাহলে এই পুচকে মেয়েটাতে কেন এত জড়িয়ে গেল? বার কয়েক মন মস্তিষ্কের উপর জোর দিয়ে উত্তর খুঁজল, যদিও ভালোবাসি শব্দটা ছাড়া উত্তরে দ্বিতীয় কোনো শব্দ খুঁজে পেল না। সেই শব্দ বার কয়েক আওড়ালো আনান। তার সাথে হাতের বাঁধন পোক্ত করে গভীর নিঃশ্বাস ফেলে ঘুমে আচ্ছন্ন হলো। সূর্যের আলোর সাথে তপ্ত নিঃশ্বাস চোখে মুখে আছড়ে পড়তেই ঘুম ছুটে গেল দূরে। আধ খোলা চোখে সেই তপ্ত নিঃশ্বাসের মালিককে খুঁজল। দুহাতে কোমর জড়িয়ে কপালে থুতনি ঠেকিয়ে ঘুমোচ্ছে আনা। তপ্ত নিঃশ্বাস জানান দিচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না, বরং ডাগর ডাগর চোখে আনানের মুখের দিকে তাকিয়ে রইল। সবসময় সেট করে রাখা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। তোর হাত উঠিয়ে চুলগুলো আরো বেশি এলোমেলো করে দেয়। এতে আনান মুখ কুচকে নেয়। ব্যাপারটা তোর একটু বেশি আনন্দ পেল কিনা। পুনরায় চুলে আঙুল ডুবিয়ে দেয়। এবার চুল ছুঁয়ে আনানের গালে হাত রাখে। চোখে কপালে ঠোঁটে হাত ছুঁয়ে মুচকে হাসলো তোর। প্রথম প্রথম আনানকে সে অপছন্দ করলেও ব্যাপারটা এখন ভিন্ন। আজকাল আনানের প্রতি তোরের এক অদ্ভুত টান অনুভব হয়। তোর না চাইতেও আনানের কথা ভাবতে থাকে। বেলা শেষ হলে আনানের জন্য অপেক্ষার পথ চেয়ে রয়। তার থেকে বড় কথা, পুরো দিন ঘটে যাওয়া এক একটা ঘটনা আনান অবধি না পৌঁছালে তার যেন ঘুম অবধি আসতে চায় না। তোর এখন ভালো করেই বুঝতে পারে, আমার পর এই পৃথিবীতে দ্বিতীয় যদি কোনো আপন ব্যক্তি থাকে তবে সেটা আনান। ভাবতে ভাবতেই আনানের ঠোঁটের কোণে আলতো করে অধর ছোঁয়ালো তোর। পরক্ষণে নিজের করা কাজে অবাক হয়ে চোখ বুজে নিল। এদিকে আনানের ঘুম ভেঙেছে তুরের নড়ে চড়েতে। তবু এতক্ষণ ঘুমের ভান ধরে পড়ে আছে তার আদরিনী কি করে সেটা জানার জন্য। কিন্তু তুরের করা এই কাজে হতভম্ব আনান। চোখ জোড়া খোলার জন্য নিষ্পিস করছে, যদিও এই মুহূর্তে চোখ খুললে তুর লজ্জা পাবে এই ভেবে বন্ধ রেখেছে। তুর নিজের কাজে নিজের লজ্জায় লাল নীল হয়ে পড়েছে। আনান জেগে আছে বুঝতে পারলে হার্ট অ্যাটাক করে বসবে বেচারি। আনান নড়ে চড়ে উঠল। এত বড় সারপ্রাইজের পর মরার মতো পড়ে থাকা যাচ্ছে না। তোর আনানের হাতের বাঁধন খুলে বিছানা ছেড়ে নেমে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ল। তার গালের দুপাশ দিয়ে গরম হাওয়া বের হচ্ছে, নিশ্চিত লাল হয়ে গেছে। তোর যাওয়ার পরপরই উঠে বসলো আনা, ঠোঁটের কোণে হাত ছুঁয়ে মুচকি হাসলো। তখন না জেগে থাকলে বড্ড বেশি ক্ষতি হয়ে যেত। বউজানের ভালোবাসা না দেখার মতো ক্ষতির ভার বহন করতে নারাজ আনান। এই ভেবে ভেতরে ভেতরে আফসোস হচ্ছে, হয়তো প্রতিটা সকাল এভাবেই শুরু হয়। ঘুমের কারণে সবটা মিস হয়ে গেল না তো। আনান মনে মনে ওয়াদাবদ্ধ, আজকের পর থেকে তুরজানের আগে ঘুম থেকে উঠে ঘুমের ভান ধরে পড়ে থাকবে সে। আনান হলফ করে বলতে পারে লুকিয়ে চুরিয়ে চুমু না নিলে বউ কখনো সেদে চুমু দিবে না। কিপটে বর ভাবতেই বউয়ের নাবালেগ ইগো হার্ড হয়ে যাবে কিনা। তখন চুমুর বদলে মুখ থেকে কিপটে, চোর ডাকাত, নানরুটি, শনপাপড়ি আরো কত কি নাম বের হবে। তাই আজকের পর থেকে ঘুমের ভান ধরে চুমু নিবে। ভবিষ্যৎ এমপির এইসব ছোড়া কারবারি কথা লোকে শুনলে ছিছি করবে, সেটা আনান ভালো করেই জানে।
কিন্তু বউ অবুঝ আর বেরসিক হলে জামাইয়ের এসব বিপদ অবলম্বন করতেই হয়। কিন্তু বউ অবুঝ